powered by কৃষিবিদ গ্রুপ। খাদ্য নিরাপত্তায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন ক্রমাগত জমি কমছে, অন্যদিকে প্রচুর খাদ্যের চাহিদা রয়েছে। কোনো এলাকা খরা, আবার কোনো এলাকা বেশি লবণাক্ত। ফলে এসব এলাকায় আশানুরূপ চাষাবাদ হচ্ছে না। এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের কোনো বিকল্প নেই। কিন্তু প্রযুক্তির উন্নয়নে এই খাদ্য কতটা নিরাপদ সে প্রশ্ন আগেই উঠেছে। বিগত এক দশক আগের সাথে বর্তমান সময়ে মানুষের অসুস্থতা বৃদ্ধির হার দেখলে মূলত এই কথাটি ফেলে দেওয়া যাবে না। আবার পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার দেখলে মনে হবে আসলে কি তাহলে আমরা জিওমো ছাড়া অন্য কোনো পথ খুঁজে পাবো না? দেশে হাইব্রিড ফসলের চাষ হোক, তাও একসময় অনেকে চাননি। তবে হাইব্রিডের সুফল পাচ্ছে মানুষ। হাইব্রিড ফসল বর্তমানে খাদ্য চাহিদা পূরণে বড় অবদান রাখছে, যদিও এ নিয়েও আলোচনা কম নয়। বর্তমান বিশ্বে কৃষি ও খাদ্যে বহুল আলোচিত বিষয়গুলোর একটি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও। আসলে জিএমও কি? জিএমও হচ্ছে জিনগতভাবে পরিবর্তিত জীব, আর এ ধরনের উদ্ভিদ নিয়ে গবেষণার নামই হলো জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ক্ষতি পরিহার করে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএমও প্রযুক্তিতে ফসল উৎপাদনই এখন বড় চ্যালেঞ্জ। জিএমওর এই কাজও করতে হবে আপসহীনভাবেই। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন কৃষি বিষয়ক অনুষ্ঠান ফার্মার্স নেটওয়ার্কে। আপনারা সকলে জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলার চাষি খামারি যারা আছেন তাদের সকলকে তাদের উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত বিভিন্ন স্টেজে যে সমস্যাগুলো হয় এই সমস্যার সমাধানের জন্য দেশে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ব্যক্তি রয়েছে, তাদের সাথে আমরা সরাসরি কানেক্ট করার চেষ্টা করি। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর নাহিদ জেবাকে। প্রফেসর ডক্টর নাহিদ জেবা, আপনি জানেন যে বাংলাদেশে ফসল উৎপাদনে উন্নত জাতের ভূমিকা অপরিসীম। আমরা জানি যে বাংলার চাষিরা বেশি ফলন ফলানোর জন্য অনেক ধরনের কাজ করে থাকে। তারা ইনসেক্টিসাইড ব্যবহার করে, পেস্টিসাইড ব্যবহার করে, বেশি করে ফার্টিলাইজার দিচ্ছে, ইরিগেশন দিচ্ছে। কিন্তু আমি জানি আপনি একজন বিশেষজ্ঞ। আপনি একদিকে শিক্ষক, ছাত্রদেরকে পড়ান, একই সাথে আপনি গবেষণা করেন, উন্নত জাত এবং প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন। আমি বিশ্বাস করি যদি একটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়, ভালো জাত উদ্ভাবন করা হয়, সেক্ষেত্রে এই সমস্ত খরচ অনেক ক্ষেত্রেই কমিয়ে আনা সম্ভব। এই ক্ষেত্রে বাংলার চাষিদের চাহিদা হচ্ছে যে তারা যদি উন্নত জাত পেত, বিশেষ করে খালি উচ্চ ফলনশীল আমি বলবো না, রোগ প্রতিরোধী জাত পেত, পোকামাকড় প্রতিরোধী জাত পেত, একই সাথে কিছু স্ট্রেস আপনি জানেন যে ড্রাউট রয়েছে, তারপরে স্যালাইনিটি রয়েছে, অর্থাৎ লবণাক্ততা রয়েছে, উষ্ণতা রয়েছে, খরা সহিষ্ণুতার ব্যাপার আছে। তো এই জাতীয় যদি মাল্টিপল রেজিস্ট্যান্ট কোনো ভ্যারাইটি তারা পেত, তাহলে কিন্তু তাদের কিন্তু কস্টিং কমে যেত। তো এই বিষয়ে আপনার প্রতিষ্ঠান এবং আপনি আপনার ছাত্ররা কী জাতীয় গবেষণা করছেন এবং ফার্মারদের জন্য আপনার কাছে নতুন কোনো মেসেজ আছে কিনা সেটা তো একটু বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমরা উদ্ভিদ প্রজনন করি, কৃষকদের, সাধারণ মানুষের এবং অন্য যারা থাকে, যেমন যারা কনজিউমার ব্যবহার করে খাবারের, সবার কথা চিন্তা করেই ব্রিডিং অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্যগুলো ঠিক করা হয়। তো কৃষকের জন্য সবচেয়ে আগে তারা প্রধান হচ্ছে উৎপাদন বাড়ানো, উচ্চ ফলনশীল হইতেই হবে। তার সাথে সাথে ওটার কোয়ালিটি, মানে ওটার গুণাগুণ, পুষ্টি গুণাগুণ হতে পারে, স্ট্রেস টলারেন্ট হতে পারে, সেটা আবার অ্যাবায়োটিক হতে পারে। যেমন বায়োটিকের মধ্যে পোকামাকড় এবং রোগ প্রতিরোধক জাত তৈরি করা। তারপরে হচ্ছে অ্যাবায়োটিক স্ট্রেসের মধ্যে যেমন খরা সহিষ্ণু বা লবণাক্ত সহিষ্ণু, বা মাটিতে অনেক হেভি মেটাল থাকে সেগুলোর সহিষ্ণু জাত, এগুলো আমরা চিন্তা করি কৃষকদের জন্য। আর এমনিতেও যারা যেমন বহনের জন্য এই পোস্ট হারভেস্ট কিছু উদ্দেশ্য থাকে, যেমন টমেটোর স্কিন খুব পাতলা থাকে, এটা যদি আমরা একটু মোটা থিক স্কিন করি
তাহলে হয়তো এটার ট্রাভেলের জন্য মানে যখন ট্রান্সপোর্ট হয় এক জেলা থেকে আরেক জেলায় এবং কিপিং কোয়ালিটি ভালো হয়। কিপিং কোয়ালিটি ভালো হয়। তারপর আমরা শেলফ লাইফ চিন্তা করি কত দিন পর্যন্ত এটা থাকতে পারে উইদাউট মানে কোল্ড স্টোরেজ বা রেফ্রিজারেশন ছাড়া। তো সেই সমস্ত জিনিস উদ্দেশ্য এগুলো চিন্তা করেই আমরা প্ল্যান্ট ব্রিডিংয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকি। তো আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত আছে, তার মধ্যে সরিষার, তারপর টমেটোর, ভুট্টার, আমার নিজেরই অনেকগুলো টমেটোর, এবং নতুন একটা ফসল আমি ইন্ট্রোডিউস করছি বাংলাদেশে, টমাটিলো। তো এই জাতগুলো আমরা করেছি। টমাটিলোটা হচ্ছে এটা টমেটোর মতোই একই গোত্রের সোলানেসি ফ্যামিলির একটা ফসল। এটা আমরা ফল হিসাবে ব্যবহার করতে পারি, সবজি হিসাবেও ব্যবহার করতে পারি। এটা আসলে আমাদের দেশে একটা খুব কমন একটা আগাছা, যেটাকে আমরা ফসকা বেগুন বলি, সেটার মতোই দেখতে। বাহিরে একটা হাস্ক থাকবে কাগজের মতো পাতলা, এবং ভিতরেরটা অনেকটা সবুজ টমেটোর মতো। তো খাবার পোর্শনটা হচ্ছে ভিতরে যে সবুজ টমেটোর মতো যেটা দেখতে সেটাই। তবে কিছু ক্ষেত্রে এটা টমেটোর চেয়ে অনেক ভালো গুণাগুণ সম্পন্ন, যেমন এটাতে একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে ইক্সোকার্পালকটন এ, এটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস বহন করে। তাছাড়াও এটার আরও গুণাগুণ আছে, যেমন লাংস অ্যান্ড ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে। এটাতে একটা মানে চিটচিট একটা আঠালো থাকে, এতে হয় কি এটা মানে পেকটিন, হাই পেকটিনের জন্য এটা হয়। এই হাই পেকটিনটা কোলেস্ট্রল কমায় দেয়, এবং অ্যান্টি ডায়রিয়াল, অ্যান্টি কনস্টিপেশন ভূমিকাগুলো এর মধ্যে রয়েছে এই পেকটিনের কারণে। আর কৃষকদের জন্য উপকারী হচ্ছে এটা হচ্ছে শর্ট ডিউরেশন, টমেটোর চেয়ে অনেক কম সময়ই এটা ম্যাচিওর হয়ে যায়, আমরা হারভেস্ট করে ফেলি। এবং এটার ফল, এটা আসলে একটা মেক্সিকো থেকে মানে মেক্সিকো এটার অরিজিন, উৎস, কিন্তু এটা আমি ওখান থেকে নিয়ে আসছিলাম, এবং বাংলাদেশের মাটিতে দেখা গেছে এটা 3 গুণ প্রায় ফলন। আমি একটা যে বলি সেটা হচ্ছে যে একসময় তো আপনারা জানেন যে বাংলাদেশে মানুষ ছিল 7 কোটি 7.5 কোটি। তখন বাংলার মানুষ কিন্তু খেতে পায়নি। এখন তো জমি বাড়ে নাই, কমেছে, মানে চাষযোগ্য জমি, দেশের জমি ঠিক আছে, মানুষ তো এখন 18 কোটি। তারপর কিন্তু খাদ্যে কিন্তু ঘাটতি নেই। অর্থাৎ বিগত সরকারের আমলে আমাদের পলিসি ছিল বিগত 50 বছরে যে আগে উৎপাদন বাড়াইতে হবে। এখন কিন্তু মানুষ শুধু উৎপাদন বাড়ানোতে সন্তুষ্ট নয়, বিশেষ করে একটা শ্রেণীর মানুষ, আমি বলবো মিডল ক্লাস, আপার ক্লাস, তারা ফসল বাড়ানোর সাথে তারা কোয়ালিটির কথা বলছে, নিউট্রিশন ভ্যালুর কথা বলছে। অর্থাৎ শুধু ফুড সেফটি নয়, তারা কোয়ালিটি চাচ্ছে। কাজে ফুড সিকিউরিটি নয়, ফুড সেফটি চায়, কোয়ালিটি চায়, সেফ ফুড চায়। তো এই জায়গায় আসলে গবেষণার অবদান কতটুকু, জাত উদ্ভাবন যে কাজটা আপনারা করছেন সেখানে কতটুকু আপনারা কাজ করছেন, কতটুকু সাফল্য দেশ সামগ্রিকভাবে হয়েছে? ধন্যবাদ। এই জায়গাটাই আসলে এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে হবে না, কোয়ালিটি ফুড হইতে হবে, নিউট্রিশাস ফুড হইতে হবে। নিউট্রিশনের দিকে এখন খুব বেশি ঝুঁকছে, প্ল্যান্ট ব্রিডাররাও এই নিয়ে কাজ করছেন। আমাদের এখানে যেমন টমেটোর যেগুলো জাত, সেগুলোতে যেমন ইয়েলো টমেটো, ছোট চেরি টমেটো, যেগুলো দেখতেও খুব সুন্দর, এবং ইয়েলো টমেটো, এগুলোতে নায়াসিন বেশি। আর লাল টমেটোতে লাইকোপিন বেশি, যে জন্য লাল হয়। তো এই দুইটার 2 রকম গুণাগুণ। লাইকোপিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার, কিন্তু নায়াসিন যেটা, সেটাতে যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা ইয়েলো টমেটো খেতে পারে, এতে সমস্যা হবে না। তো এরকম বিভিন্ন রকম মানুষের কথা চিন্তা করে, কনজিউমারদের কথা চিন্তা করে এই জিনিসগুলা করা হয়। এবং কোয়ালিটির সাথে সাথে, নিউট্রিশনের সাথে সাথে মেডিসিনাল ভ্যালু যেগুলো আছে, এই যে আমি বলতেছি অ্যান্টি কার্ডিওভাস্কুলার, তারপরে অ্যান্টি ক্যান্সার, বা আরও অন্য যে সমস্ত রোগ আছে, অ্যান্টি ডায়রিয়াল, পেটের অসুখের যেগুলো, এর বিরুদ্ধে মানে মেডিসিনাল ভ্যালুও থাকতে হবে, নিউট্রিশনও থাকতে হবে, এবং ইল্ড তো অবশ্যই সুপ্রিম, এটা ইল্ড তো চিন্তা করতেই হবে। এই সবগুলো চিন্তা করেই করা হয়। এবং সাথে সাথে এখন ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে, এই পরিবর্তিত ক্লাইমেটে কিভাবে আমরা মানে সহিষ্ণু ফসল তৈরি করতে পারি, খরা সহিষ্ণু বা লবণাক্ত সহিষ্ণু। আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা এবং আপনারা যারা অধ্যাপনায় আছেন, গবেষণার তো নতুন নতুন প্রযুক্তি চলে আসছে। বিশেষ করে অধিক ফলনের জন্য এখন হাইব্রিড চলে আসছে, এখন জিএমও চলে আসছে, এখন নতুন করে আবার জিন এডিটেড টেকনোলজির কথা বলা হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু আবার পরিবেশবাদী বিজ্ঞানী যা, তাদেরও কিন্তু শাউটিং আছে, বক্তব্য আছে যে হাইব্রিড খাওয়া যাবে না, জিএমও খাওয়া যাবে না। তারপরে জিন এডিটেড তো টেকনোলজি এখনও ঢোকে নাই, বাট খুব সহসায় ঢুকবে। ওয়ার্ল্ডে কিন্তু অলরেডি জিন এডিটেড প্রোডাক্ট অলরেডি বের হয়ে গেছে।
তো সেখানে আসলে বিজ্ঞানী হিসাবে আমি বলবো, নট এজ এ পরিবেশ বিজ্ঞানী, একজন প্লান্ট ব্রিডার, একজন জেনেটিশিয়ান, তো বিজ্ঞানী হিসাবে আপনার মত কি এই হাইব্রিড নিয়ে, জিএমও নিয়ে আপনার মতামত কি? প্রকৃতিতেও আমি যদি প্ল্যান্ট গ্রো করি তাহলে প্রকৃতিতেও কিন্তু অ্যাডমিক্সচার হচ্ছে, যে বাতাসের সাহায্যে, পোকামাকড়ের সাহায্যে যে কোনো ফসলের অ্যান্থার স্টিগমাতে পড়ে যাচ্ছে। তো প্রকৃতিতেও মিক্স হচ্ছে কি, বরং এই যে জিএমও হচ্ছে বা যে আর্টিফিশিয়াল যে পদ্ধতিগুলো হচ্ছে সেইগুলোতে বরং অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এটা বাজারে ছাড়া হয় বা মানুষের খাওয়ার জন্য। কাজেই এইটা মনে হয় প্রকৃতিতে যেটা হচ্ছে আমরা দেখছি না, কিন্তু আসলে ওখানেও কিন্তু বিভিন্নভাবে জিনের মিক্সচার হচ্ছে। তো আমার মনে হয় এটাতে অনেক পরীক্ষা নিরীক্ষা করে নির্দিষ্ট নিয়ম মেনে যদি এটা রিলিজ করা হয়, আমার মনে হয় এটাতে খুব বেশি ক্ষতিকারক হবে না। আসলে অনেকে হাইব্রিড শুনলে একটু ভয় পায়, আমার ধারণা হচ্ছে হাইব্রিড নিয়ে তাদের আসলে হয়তো ভালো করে বুঝেই না। যেমন যে আমি মানুষের কথা বলি, প্রত্যেকটা মানুষই তো হাইব্রিড, কারণ সে ভিন্ন বাবা মার থেকে আসছে। তা আমি তো F1, আপনিও তো F1, তাই না? হাইলি হেটারোজাইগাস। তাই হাইলি হেটারোজাইগাস। একইভাবে প্লান্টের ক্ষেত্রে দুইটা ধান গাছের মাদার ফাদার থেকে ক্রস করে একটা আসলো F1। তো সেই জায়গাটা আমার ধারণা যে অনেকে না বুঝেই কথা বলতেছে যে হাইব্রিড মানেই খারাপ, কিন্তু জিনিসটা কিছুই না। বাবা ধানের যে বাবাটা ওইটাও ধান, আবার যেটা মা সেটাও ধান, এই দুটা মিলে আসছে F1। কিন্তু অনেকেই দেখছি এই জায়গাটাতে না বুঝেই কথা বলছে হাইব্রিড চলবে না, হাইব্রিড ঠিক হবে না, হাইব্রিড খাওয়া ঠিক হবে না। আমি জানি না এখানে মানে সন্দেহটা কেন হচ্ছে। আসলে এটাতে ভয়ের কিছু নাই, কারণ এই যে বললেন হিউম্যান হাইলি হেটারোজাইগাস, তো হাইব্রিডটাও আসলে হেটারোজাইগাস, এবং এই যত ওয়াইড হবে তত এটার F1টা ভালো, হাইব্রিড ভিগার আমরা এটাকে বলি, মানে অনেক উজ্জীবিত। আমরা এখন দেখি এটাও বলতে পারি যে বাংলাদেশের ছেলের সাথে যদি আমেরিকার মেয়ের বিয়ে হয় তাহলে অফস্প্রিং ভালো আসবে। এটাই আসলে হওয়া উচিত। যত হোমোজাইগোসিটি আসলে বাড়ে আমাদের ইনব্রিডিং ডিপ্রেশনের সম্ভাবনা একটু বেড়ে যায়। তাহলে হাইব্রিড নিয়ে যে আমাদের পরিবেশ বিজ্ঞানীরা বা যারা কথা বলতেছেন, আপনি মনে করেন যে সেটা কোনো যৌক্তিকতা নাই? আমার মনে হয় এটাতে কোনো যৌক্তিকতা নাই। হাইব্রিড ভালো একটা ব্রিডিং মেথড, যেটাতে মানে হাইব্রিডাইজেশন একটা ভালো ব্রিডিং মেথড, হাইব্রিড তৈরি করাটা। এবং আপনারা দেখেনও নিশ্চয়ই যে আসলে ওগুলা দেখতে সুন্দর, অনেক কোয়ালিটি ভালো, দেখতে ভালো। আসলে আমরা যখন হর্টিকালচারাল ক্রপ বাজারে গিয়ে কিনি তখন আমরা ওইটা ইল্ড জিজ্ঞেস করি না তাদেরকে, আমরা দেখি ওটা ফ্লেভার কেমন, টেস্ট কেমন, দেখতে কেমন, সুন্দর কিনা, এই জিনিসগুলা তখন মানে হর্টিকালচারাল ক্রপ অ্যাস্থেটিক নিড, যেটা মানুষের ইমোশনের সাথে জড়িত। কাজে এগুলো হাইব্রিডের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সাকসেসফুল। গভর্নমেন্ট লেভেলতে আপনি জানেন যে জিএমওর ব্যাপারে এখনও রেস্ট্রিকশন কিন্তু রয়েছে বাংলাদেশে। তো এখন জিএমও তো গ্লোবালি কিন্তু অ্যাকসেপ্টেড বলবো না, গ্লোবালি কিন্তু অলরেডি ভ্যারি ডেভেলপ হয়েছে। জিএমও হুইট হয়েছে, জিএমও মেইজ হয়েছে, জিএমওর আপনার সয়াবিন হয়েছে। তো সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের শাউটিং আছে যে জিএমও অ্যাকসেপ্ট করা যাবে না, জিএমও রিসিভ করা যাবে না। বাট জিএমও মানেই কি খারাপ? জিএমও মানেই খারাপ না, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এটা আসলে বাইরের জিন, অন্য ক্রপের জিন বা অন্য যে কোনো জায়গায় অনেক সিনথেটিক জিনও অনেক সময় ইনসার্ট করা হয় কাল্টিভেটেড ক্রপে, এবং এর ফলে সিকোয়েন্স তো আসলে জিন সিকোয়েন্স তো চেঞ্জ হচ্ছে, কারণ বাইরের থেকে একটা এনে মাঝখানে ঢুকাই দিলাম, টোটাল জিন সিকোয়েন্স চেঞ্জ হচ্ছে, এবং এর ফলে প্রোটিন সিকোয়েন্সও চেঞ্জ হবে, যেটাকে আমরা ট্রান্সলেশন বলে থাকি। তো এবং প্রোটিন সিকোয়েন্স চেঞ্জ হলে আসলে ফেনোটাইপও কিছুটা চেঞ্জ হবে, যেহেতু পুরাটাই চেঞ্জ হচ্ছে। তো এইখানে কিছুটা চেঞ্জ আসতে পারে, মানে আমার ডিজায়ারেবল যেটা ট্রেড সেটার সাথে সাথে আনডিজায়ারেবল ট্রেড আসতে পারে। শিওর না, পসিবিলিটি আছে। এই জন্য অনেক এটা জিএমও করেই আমি বাজারে ছেড়ে দেবো এটা কিন্তু হবে না, এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং আমাদের যেগুলা পপুলার কাল্টিভেট ভ্যারাইটিগুলো আছে সেগুলোর মধ্যে এটাকে ইনসার্ট করতে হবে, এবং অনেক পরীক্ষা ল্যাবে টেস্ট হবে, বিভিন্ন রকম টেস্ট হবে, আমাদের সয়েল অ্যান্ড ওয়াটারের উপর টেস্ট হবে, মাটির টেস্ট হবে, সব কিছু টেস্ট করে তারপরেই এটা একটা নির্দিষ্ট সময় পরে। আপনি তো ন্যাশনাল এবং গ্লোবাল সায়েন্টিস্টরা তো ওই কাজটাই করেন, এবং সেটাতে একেবারে টার্গেট ওরিয়েন্টেড। যেমন ধরেন যে কটনের যে বলরামটা কন্ট্রোল করা যাচ্ছিল না, তখন তারা এটা কিন্তু নিয়ে আসলো যে বিটি, তাই না, বিটি কটন। তো বিটি কটন যখন নিয়ে আসছে তখন কিন্তু ওই ডিজিজটা কন্ট্রোল করতে পেরেছে, মানে একদম টার্গেট ওরিয়েন্টেড। একইভাবে সয়াবিনে তারা তো অয়েল কন্টেন্টটা বাড়ানোর জন্য কাজ করেছে,
হারবিসাইড রেজিস্ট্যান্ট করেছে তারা। তো একই সাথে আমরা যদি মেইজের কথা বলি, স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড, যে অনেক ইল বেশি হবে, তো সেটাকে টার্গেট করে করা হচ্ছে। সেটা তো পরীক্ষা নিরীক্ষা করে যখন ওই ইলটা পায় কাঙ্ক্ষিত আমার যে অবজেক্টিভ, তখন তো রিলিজ করা হচ্ছে। একদিকে হচ্ছে সরকারের জন্য বিগ চ্যালেঞ্জ, এই বিশাল পপুলেশনকে খাওয়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে, জমি কিন্তু বাড়বে না। তাহলে আমাদের কিন্তু আধুনিক প্রযুক্তির বিকল্প নাই। তো আমাদেরকে এই মডার্ন টুলস টেকনোলজি যেটা আসছে, আপনি জিএমও বলেন, জিন এডিট টেকনোলজি বলেন, ইল বাড়লে আমাকে তো সেটা নিতে হবে। তো এই জায়গাটা আপনি মানে সমন্বয় কীভাবে করবেন? একদিকে গভর্নমেন্টের চ্যালেঞ্জ, অন্যদিকে পরিবেশ বিজ্ঞানীদের শাউটিং, অন্যদিকে চাষিরা এটা করবে। তো এই জায়গাটা আপনি কীভাবে ভাবছেন, কীভাবে সমন্বয় করবেন? এটা হচ্ছে আমাদের ব্রিডারের তো বড় দায়িত্ব রয়েছে। ব্রিডার এবং বায়োটেকনোলজির যারা সায়েন্টিস্ট আছেন সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসলে এটা আসলে একটা ব্রিডিং মেথড দিয়ে সবগুলো আমরা অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমরা যদি ইন্ট্রোডাকশনও কিন্তু একটা মেথডের মধ্যে পড়ে। আমরা যদি বাহিরে ভালো কিছু পাই সেটা তাহলে আমরা নিয়ে আসতে পারবো, নিয়ে এসে ওইটার সাথে আমাদের যে কাল্টিভেটেড ভ্যারাইটি এর মধ্যে যদি আমরা ইনসার্ট করি, সেটা হাইব্রিডাইজেশনের মাধ্যমে ক্লাসিক্যাল ব্রিডিং যেটা, বা যে জিন ট্রান্সফার যেটা আমরা জিএমও বা ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি করে বলি, এইভাবে আমরা ইল্ডও বাড়াতে পারি এবং কোয়ালিটিও ভালো করতে পারি। এছাড়া আমাদের তো আরও টিস্যু কালচারের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, ফলের বিশেষ করে, যেমন কলা, তারপরে আমাদের যেগুলো অ্যাসেক্সুয়ালি প্রোপাগেটেড ক্রপ, যেগুলো ভেজিটেটিভ মানে অর্গান দিয়ে আমরা ডেভেলপ করব, সেগুলা দিয়ে আমরা টিস্যু কালচারের মাধ্যমে করতে পারি। যেমন ভালো কোনো কাঁঠালের যদি আমরা জাত পাই, সেটাকে আমরা অনেক চারা করার জন্য আমরা টিস্যু কালচার করতে পারি, মাইক্রোপ্রোপাগেশন খুব ইজিলি করা সম্ভব, কিন্তু ন্যাচারালি এটা করা সম্ভব না। ইভেন ফার্মার চাইলেও গ্রাফটিং করে বা অন্য কোনো মেথডে করতে পারে সে। তারপরে আরো অনেক রকম, যেমন আমরা ওই যে গ্রাফটিং বলতেছি, যেমন আলু টমেটো, আমরা আমার একটা স্টুডেন্টকে দিয়েছিলাম আলুর সাথে টমেটোর গ্রাফটিং। তো নিচে আলু হয়েছে, উপরে টমেটো। একটু যদি এটা ফার্টিলাইজার ডোজটা অ্যাডজাস্ট করা যায়, অনেক গুণ, মানে একই জমিতে আমি একই সাথে দুটো ফসল পাচ্ছি। হ্যাঁ, কারণ শুধু আলু যদি করি তাহলে উপরেরটা আমাদের কাজে লাগতেছে না, শুধু টমেটো করলে নিচেরটা কাজে লাগতেছে না, কিন্তু একই জমিতে দুইটা যদি একসাথে, যেটাকে টমেটো বলছি আমরা, অনেকে টমেটো বলে। তো এটাও এরকম বিভিন্ন রকম প্রযুক্তি আছে যেগুলো দিয়ে আমরা ফলন বাড়াতে পারি। আপনি যে আরেকটু অ্যাড্রেস করতেন আমাদের উত্তরবঙ্গের চাষিদের যে জিজ্ঞাসা, তারা ড্রাউটের কারণে তাদের সমস্যা হয়। তো ড্রাউট টলারেন্ট আসলে কী ধরনের ভ্যারাইটি, বিশেষ করে ধানের ক্ষেত্রে, হুইটের ক্ষেত্রে, মেইজের ক্ষেত্রে কী আছে? একই সাথে আমাদের দক্ষিণবঙ্গের বিশাল এরিয়া কিন্তু আপনি জানেন স্যালাইনটিতে সমস্যা হচ্ছে। বিশাল এরিয়ার প্রায় 30% স্যালাইনটি এরিয়া রয়েছে, লবণাক্ত এরিয়া রয়েছে। তারা লবণাক্ত সহিষ্ণু ধানের জাত চায় বা মেইজের জাত চায়। তো একই সাথে আমি বলবো যে আপনি প্রতি বছর দিন হাওড়, এটা বিশাল এরিয়া কিন্তু সেখানে পানিতে ডুবে যাচ্ছে। ওরা যদি একটু শর্ট ডিউরেশন, অর্থাৎ টাইম কম লাগে ভ্যারাইটি পেতে, তাহলে কিন্তু বন্যাটা হওয়ার আগেই সে হারভেস্ট করতে পারতো। তো এই জায়গায় আপনাদের হাতে প্রযুক্তি কী আছে এবং ফার্মারদেরকে আপনারা এই বিষয়ে কী আনসার দেবেন? আমাদের এইটার মধ্যে ধরেন আমাদের যতগুলো অ্যাভেলেবল ভ্যারাইটি আছে সেইগুলি, প্লাস আমরা যদি ওয়াইল্ডও পাই বা কোনো অন্য কোনো রকম পাই, ইম্পোর্টেড এক্সোটিক যদি কিছু পাই, তা সবগুলা থেকে আমরা আগে স্ক্রিনিং করি, যে আসলে আমরা পানি না দিয়ে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানি না দিয়ে আমরা দেখি কতদিন পর্যন্ত কোনটা, ধরেন 20টা 25টা 105টা এবার করছি আমি মাসকলাই। তো এরকম অনেকগুলো আমরা স্ক্রিন করি পানি না দিয়ে, বা একটা ইন্টারভালে খুব অল্প পানি দিয়ে, লম্বা সময় ড্রাউট কন্ডিশনে টিকে থাকে টলারেন্টের জন্য আসলে কোনটা ভালো। এখন যেটা আমি ভালো পেলাম, ওর মধ্যে যদি ইল্ড যদি কম থাকে, তখন আমরা ক্রসিংয়ে চলে যাই। ক্রসিং করে যেন ইল্ডও আসে, আবার ওই মানে একটা প্ল্যান্টের মধ্যে আপনার ড্রাউটের জিন আছে কিন্তু ইল্ড কম, আর একটা ইল্ড বেশি কিন্তু তার ড্রাউটের ওই জিনটা নাই, তখন দুইটা কম্বিনেশন করে আমরা এটা আর্টিফিশিয়াল ভাবেও করা যায়, যেটা ট্রান্সজেনিক প্ল্যান্ট তৈরি করে, বা আমরা হাইব্রিডাইজেশন করে পরে আমরা সিলেকশন করি, যেটা ইল্ডও বেশি। লং প্রসেস। আর এখন তো মডেল টুল যেটা আসছে, জিন এডিটিং বা বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একটু অল্প সময় করা যায়। আচ্ছা, আমরা যেমন টিস্যু কালচারের স্ক্রিনিং খুব সহজে করে ফেলি, যেটা ভালো মনে হচ্ছে আমার কাছে, যেমন PEG, এটা ড্রাউট টলারেন্ট, মানে পানি ঢুকতে পারে না রুটটার ভিতরে, তাহলে একদম সেল লেভেল থেকে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা ভালো উত্তর অঞ্চলের জন্য।
তখন ওখান থেকে আমরা কিছু সাজেস্ট করি যে উত্তরাঞ্চলের কৃষক খুব অল্প সময় এটা রিকমেন্ড করি যেটা করেন আপনারা। তখন ওই অঞ্চলে যেগুলি জমিতে মোটেই হয় না ফসল, তো ওগুলো আন্ডার কাল্টিভেশন চলে আসবে, কাজে টোটাল ফুড সিকিউরিটি আমাদের উৎপাদন বেড়ে যাবে। তেমনি লবণাক্ত এরকম যদি আমরা ওই সোডিয়াম ক্লোরাইড লবণ দিয়ে আমরা দেখি টেস্ট করি অনেকগুলা 100টা, আমি লাইন আছে এখনও ভ্যারাইটি হয় নাই, সেগুলা বা এগুলা বিদেশ থেকে আনলাম, বিভিন্ন রকম জার্মপ্লাজম নিয়ে আমরা আগে টেস্ট করি। ইমিডিয়েট ফার্মারকে দিতে হলে তখন ওখান থেকে আমরা সাজেস্ট করি যে এটা আপনার এখানে এখানে একটা বিষয় আমি বিজ্ঞানী হিসেবে বলছি, সেটা হচ্ছে অনেক সময় আপনারা শুধু সোডিয়াম ক্লোরাইড দিয়ে টেস্ট করছেন, কিন্তু আমরা যখন ন্যাচারাল যে আপনাকে স্যালাইনটি বলতে সেখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ছাড়াও ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, পটাশিয়াম ক্লোরাইড থাকে। এখন আমি দেখলাম ভ্যারাইটি সোডিয়াম ক্লোরাইড মানে লবণ সহিষ্ণু, কিন্তু অন্য লবণ কিন্তু রয়ে গেছে, মানে তখন কি ওই ভ্যারাইটি ওখানে সার্ভাইভ করবে? তখন আসলে আমরা ওই অল্প কয়েকটা না নিয়ে তখন আমরা ওই অঞ্চলেও একটা ট্রায়াল দিই যে আসলে এলাকায় কি রকম পারফর্ম করতেছে। যখন দেখি যে আমরা সোডিয়াম ক্লোরাইড টলারেন্ট প্লাস ওই জায়গায় ভালো হচ্ছে, তার মানে ওই জায়গায় যে সমস্ত লবণগুলো আছে সেগুলো সবগুলারই সে টলারেন্ট, তখন সেগুলোকে রিকমেন্ড করা যায়। প্রফেসর নাহিদ জেবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর সুন্দর কিছু তথ্য উপাত্ত দিয়ে আমাদেরকে হেল্প করার জন্য। আমি বিশ্বাস করি আপনার এই তথ্যপত্রের মাধ্যমে বাংলার চাষিরা উপকৃত হবে। আমরা জানি যে আমাদের এই ছোট্ট দেশ, চাষযোগ্য জমি আমাদের কমে যাচ্ছে, পপুলেশন বেড়ে যাচ্ছে, তো সঙ্গত কারণে অল্প জমিতে আমাদের অধিক ফসল ফলাতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা হচ্ছে ম্যানেজমেন্ট, যে পোকা দমন করতে হবে, রোগ দমন করতে হবে, একই সাথে আমাদের স্যালাইনিটিকে কন্ট্রোল করতে হবে, ড্রাউট কন্ট্রোল করতে হবে, ফ্লাডকে অ্যাড্রেস করতে হবে। তো এটি পুরো ম্যানেজমেন্ট হচ্ছে এক্সপেন্সিভ। যদি আমাদের বাংলাদেশের বিজ্ঞানীরা অথবা গ্লোবালি সায়েন্টিস্টরা আগে আসে, যদি ভালো কোনো জাত উদ্ভাবন করতে পারে, যে জাতগুলো মাল্টিপল স্ট্রেস টলারেন্ট, আমি বলবো যে একই সাথে সে সল্ট টলারেন্ট, একই সাথে ড্রাউট টলারেন্ট, একই সাথে এক্সেস ওয়াটার টলারেন্ট, রোগবালাই সহনশীল, তারপরে পোকামাকড় সহনশীল, তাহলে এই জাতগুলো যখন লাগাবে তখন কিন্তু সঙ্গত কারণে ফার্মারের কিন্তু ম্যানেজমেন্ট খরচটা অনেকাংশেই কমে আসবে। তা আমি বিশ্বাস করি যে আপনি যে পরামর্শগুলো দিয়েছেন এবং আগামীতে যদি আমাদের বিজ্ঞানীরা আরও গবেষণা করে উন্নত জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করতে পারে, তাহলে বাংলার দেশের চাষিরা চাষ করে আরও কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারবে। তো আপনারা সকলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো অতিথিকে নিয়ে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Powered by Krishibid Group.